Hello students, this is your friend come educator Vishwadeep Das, and today we are going to discuss about the further topics of the series The Rise of Magadha. And if you have not checked those previous videos yet, then please go and check it out first and then come to the next video to learn better. And don't forget to subscribe our channel to make your IQ more sharp. So without wasting any more time, we are going to discuss about the further topics, which is going to be the topic of the Vardhana dynasty or the Purshavati dynasty. তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে মূলত বর্ধন ডাইনাস্টি বা পুষ্যভূতি ডাইনাস্টি। কিন্তু তার আগে আমরা যে প্রত্যেকবারের যে আমাদের একটা কাজ থাকে যেটা খুব গুরুত্বপূর্ণ, ইতিহাস বিষয়ক বিভিন্ন তথ্য সংক্রান্ত, যে আমরা একটু রিক্যাপ করিয়ে দিই। তো আমাদের ফার্স্ট টপিক হবে রিক্যাপ। আমরা আগে রিক্যাপ করব। আমরা প্রথমে আজকে রিক্যাপ করব। তো প্রথমে আমি তোমাদেরকে গত ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে গুপ্তা ডাইনাস্টির ব্যাপারে। আমি আরেকবার রিক্যাপ করিয়ে দিই। গুপ্তা ডাইনাস্টির ফাউন্ডার হচ্ছেন, এফ মানে ফাউন্ডার, শ্রীগুপ্ত। কি নাম? শ্রীগুপ্তা। ইনার একজন ছেলে ছিল বা পুত্র সন্তান, যার নাম হচ্ছে ঘটোৎকচ গুপ্তা। ঘটোৎকচ গুপ্তা। ভীমের ছেলের নাম, মহাভারতে ভীমের পঞ্চপাণ্ডবের মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ বীর ভীম, যিনি কি বলবো যে এটা একটা এক্সট্রা ইনফরমেশন, যিনি ছদ্মবেশে একজন পাচকের ছদ্মবেশ ধারণ করেছিলেন। যেমন অর্জুন গ্রহণ করেছিলেন বৃহন্নলার, সেরকম ঘটোৎকচ এর বাবা ভীমও কিন্তু, মহাভারতের ভীমের কথা বলছি, তিনিও কিন্তু অজ্ঞাতবাসে একজন পাচকের মানে কি বলবো ছদ্মবেশ ধারণ করেছেন বা বহুরূপ ধারণ করেছিলেন। তার ভীমের ছেলের নাম ছিল ঘটোৎকচ। ঠিক আছে, ওখান থেকে তোমরা মনে রাখতে পারো শ্রীগুপ্ত, শ্রী এর পর ঘটোৎকচ গুপ্ত। এরপরে আসেন আমাদের চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্তা ওয়ান। আমি বলেছিলাম যে চন্দ্রগুপ্ত ওয়ান যদি শুধুগুপ্ত থাকে তাহলে সেটা গুপ্তা এম্পায়ার থেকে, এবং যদি চন্দ্রগুপ্ত মৌর্য থাকে তাহলে সেটা অবশ্যই কিন্তু কোথা থেকে আসবে? আমাদের মৌর্যান ডাইনেস্টি থেকে। আমি তোমাদেরকে বলেছিলাম যে মৌর্যান ডাইনেস্টি মগধে, যেহেতু এটা মগধেই চলছে, যে মগধে কোন কোন ডাইনেস্টিজ এসে শাসন করেছে এবং তাদের রুল প্রতিষ্ঠা করেছে সেটার জন্য একটা সূত্র আছে, যার নাম হচ্ছে হাসিন মাসুক শাহ। হাসিন মাসুক শাহ। হ দিয়ে হচ্ছে হর্ষঙ্ক বংশ, শি দিয়ে শিশুনাগ, ন দিয়ে নন্দ বংশ, ম দিয়ে মৌর্য বংশ, সু দিয়ে শুঙ্গ বংশ, আর বংশ লিখছি না, কাহ্ন আর সাতবাহন। আমি বলেছিলাম যে এই হাসিন মাসুক শাহ এরপরে আমাদের চলে আসবে কি? আইএসপিকে। এর মানে কি? ইন্দো গ্রিক শক পল্লব কুষাণ। আমি এর মধ্যে তোমাদেরকে হয়তো দুটো আলোচনা করেছিলাম, একটা হচ্ছে ইন্দো গ্রিক, আরেকটা হচ্ছে মূলত কুষাণ। আমি আবার বলে দিচ্ছি আরেকবার প্রথম থেকে রিক্যাপ। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বিম্বিসার এবং তার ছেলের নাম হচ্ছে অজাতশত্রু। অজাতশত্রু বিভিন্ন রাজনৈতিক হোক পারিবারিক হোক কারণবশত তার পিতা অর্থাৎ যিনি ছিলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসারকে হত্যা করেন, তাই তাকে কুনিক রাজা বলা হয়। কুনিক কথার অর্থ হচ্ছে পিতৃহন্তাকারী। ঠিক আছে, এবং তিনি মহাশিলা কণ্টক নামে একটি অস্ত্র তৈরি করেন, মানে আবিষ্কার করেন। শিশুনাগ বংশ সেরকম আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, এনার একটাই প্রতিষ্ঠাতা শিশুনাগ। নন্দ বংশের প্রতিষ্ঠাতা হলেন আমাদের মহাপদ্মনন্দ এবং তার ছেলে হলেন ধনানন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য, তার ছেলের নাম বিন্দুসার। এখানে গুলিয়ে যায়, এখানে হচ্ছে বিম্বি। কি নাম? বিম্বি। আর মৌর্যতে আছে বিন্দু বা পয়েন্ট, যাকে আমরা বলি এই যে একটা বিন্দু, সরল রেখার একটা বিন্দুতে এই বিন্দুসার। বিন্দুসারের ছেলে হচ্ছেন গিয়ে আমাদের মৌর্য সম্রাট অশোক, এবং অশোকের ছদ্মনাম ছিল কি? তার ছদ্মনাম প্রিয়দর্শিকা। এছাড়াও মগধ নরেশও ছিল। তিনি বিভিন্ন প্রায় 40,000-এরও বেশি
শিলালিপি লিখেছেন, যেখানে তিনি দুটা ভাষা খুব বেশি ব্যবহার করতেন, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরষ্ঠী লিপি। ব্রাহ্মী লিপি মূলত উত্তর ভারতের জন্য ছিল এবং খরষ্ঠী লিপি ছিল মূলত দক্ষিণ ভারতের জন্য। আচ্ছা, এতটুকু আমাদের হয়েছিল। আচ্ছা, এছাড়া আমি বলেছিলাম কি 261 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা সম্রাট অশোক তার ভালোবাসা কিংবা মায়া মমতা যাই বলা যাক না কেন টানে কলিঙ্গ রাজ অনন্ত মহাপদ্মনাভের সাথে যুদ্ধ করেন এবং কলিঙ্গ যুদ্ধে তিনি লিপ্ত হন। এছাড়া এবং এই যুদ্ধটাই ছিল তার জীবনের শেষ যুদ্ধ এবং এরপরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তিনি এই কোশ্চেনটা খুব আসে যে বৌদ্ধ ধর্ম তিনি কার কাছ থেকে দীক্ষা নেন, তিনি হচ্ছেন উপগুপ্ত। আর চন্দ্রগুপ্ত মৌর্য জৈন হয়ে যান। এই জৈন যিনি হয়ে যান, এই জৈন যার কাছ থেকে তিনি দীক্ষা লাভ করেন জৈন গুরু, তার নাম হচ্ছে ভদ্রবাহু। এই দুটো খুব ইম্পর্টেন্ট। এবার মৌর্য বংশের শেষ প্রতিষ্ঠাতা বৃহদ্রথকে হত্যা করেন পুষ্যমিত্র শুঙ্গ এবং এরপরে কান্যবংশ। কান্যবংশ আমাদের কাছে অত ইম্পর্টেন্ট, তো আমরা বারবার স্কিপই করবো, কান্যবংশ থেকে প্রশ্ন আসে না। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের শিমুখ এবং সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমী পুত্র সাতকর্ণী। আমি বলেছিলাম গৌতমী, এই সাতবাহন বংশ একটা বংশ যে মাতার পরিচয় বহন করতো, ওরা কিন্তু পিতার পরিচয় বহন করতেন না সাধারণত। ঠিক আছে, এরপরে আসে আমাদের আইএসপিকে ইন্ডো গ্রিক, যার মধ্যে প্রধান ছিলেন মিনান্দার। তিনি মানে বেশি বিখ্যাত ছিলেন তার বিচার ব্যবস্থার জন্য। শক পল্লব আমি বলেছি তোমাদেরকে পরে জানাবো। কুষাণ বংশ, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা আমাদের কুজুল কদফিসেস, তারপর সেকেন্ড কদফিসেস, তারপর কনিষ্ক। এই বংশের প্রতিষ্ঠাতা হয় 57 এডিতে এবং কনিষ্কাব্দ চালু হয় কিংবা শকাব্দ চালু হয় 78 খ্রিস্টাব্দ থেকে। এতটুকু বোঝা গেল। তাহলে এখানে দুটা সাল ইম্পর্টেন্ট, কি কি 57 এডি আর একটা হচ্ছে কি 78 এডি, এটা খুব আসে। আচ্ছা, এবার চন্দ্রগুপ্ত 1, এরপরে আসেন হচ্ছে কি, এটা মিলালাম, এটা তো রিক্যাপ চলছে। চন্দ্রগুপ্ত 1-এর পর আসেন কে, সামুদ্রাগুপ্তা। সামুদ্রাগুপ্তা এরপরে CG2 করলাম, মানে চন্দ্রগুপ্ত 2। তারপর কে, কুমারগুপ্ত, কি নাম, কুমারগুপ্তা। স্কন্দগুপ্তা, কি নাম, স্কন্দগুপ্তা। আমি এবার পরপর বলছি। শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ গুপ্ত একটা উপাধি নেন, সেই উপাধিটার নাম ছিল মহারাজ। অর্থাৎ উপাধি হচ্ছে এমন এক প্রকার, উপাধিকে আমরা ইংরেজিতে বলি টাইটেল। উপাধি এমন একটা জিনিস যেটা মূলত এই উপাধি এমন একটা জিনিস যেটা কোনো সম্রাট বা সম্রাজ্ঞী তাদের নামের পূর্বে ব্যবহার করেন। ঠিক আছে, নামের পূর্বে ব্যবহার করেন, কারণ এই যেহেতু পার্সপেক্টিভটা আমরা গোটা একটা সাম্রাজ্যের ক্ষেত্রে ইউজ করছি, তাই সম্রাট বা সম্রাজ্ঞী আমরা ইউজ করলাম। কিন্তু যখন মডার্ন পিরিয়ড আসে আমরা এমন দেখেছি অনেক উপাধি এরা পেয়েছেন, যেমন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের প্রকৃত নাম কিন্তু শুধু রামমোহন রায়। তাকে রাজা উপাধি দেন মোগল সম্রাট দ্বিতীয় আকবর বা আকবর দ্য সেকেন্ড। তো রাজা তার উপাধি তিনি নামের সাথে ব্যবহার করতেন, তিনি তো আসল কোথাকার রাজা ছিলেন না। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আসল নাম, কিন্তু আমরা কি বলি কবিগুরু। দ্যাটস আ কাইন্ড অফ উপাধি বা টাইটেল। যেমন মহাত্মা গান্ধী, তাই কি না, এই মহাত্মা গান্ধীর যে টাইটেলটা, একেও মহাত্মা কি একটা টাইটেল। ঠিক আছে, এই মহাত্মা কি একটা টাইটেল। রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী, রাষ্ট্রপিতা কে, রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী। এই রাষ্ট্রপিতা কে বলেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, যদিও আমাদেরকে হিস্ট্রি অনেকটা বাজেভাবে প্রেডিক্ট করা হয় যে চরমপন্থী আর গরমপন্থী তেমন অনেকটা বিবাদ ছিল। এটা নিয়ে একটা ডেসক্রিপটিভ টাইপ ভিডিও আসবে আগামী 23শে জানুয়ারি। সবাই থেকো। নেতাজি ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা সম্পূর্ণ জীবনী বৃত্তান্ত নিয়ে আসতে চলেছি আগামী 23শে জানুয়ারি। তোমরা সবাই পাশে থেকো এবং দেখিও নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের জন্য কি কি করেছিল। সমস্ত অজানা তথ্য তোমাদের সামনে আমি যতটুকু জানি আমাদের সীমিত জ্ঞান ভাণ্ডারে তোমাদের সামনে তুলে ধরার আমি অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, চন্দ্রগুপ্ত একটা উপাধি ধারণ করেন যার নাম হচ্ছে মহারাজাধিরাজ। ব্যাক টু স্টাডি। সমুদ্রগুপ্ত দুটা নাম ছিল, কি,
সরি উপাধি ছিল, একটা হচ্ছে কবিরাজ অর্থাৎ কবিদের রাজা। অনেকে কবিরাজ মানে ভাবে যাই মেডিসিন বানায় বা হাতুড়িয়া ডাক্তার, না, কবিরাজ মানে হচ্ছে, কবিরাজকে আমি যদি ভাগ করি দুটা আলাদা শব্দ পাচ্ছি, কবি রাজ অর্থাৎ কবি যে কবিতা লিখে, পোয়েট, তাদের রাজা মানে কবিদের রাজা, অর্থাৎ তিনি এত সুন্দর কবিতা লিখতেন যে তাকে কবিরাজ উপাধি দেওয়া হয়। আচ্ছা, কবিরাজ এছাড়াও তিনি কি নেন, নেপোলিয়ন অফ ইন্ডিয়া, এটা তাকে নেওয়া হয় না, এটাকে দেওয়া হয়। কেন নেপোলিয়ন অফ ইন্ডিয়া? কেন সমুদ্রগুপ্ত যেমন 64 কলাবিদ্যায় পারদর্শী, সেরকম তিনি যুদ্ধক্ষেত্র প্রচণ্ড পারদর্শী ছিলেন, এবং এই পারদর্শিতার জন্যই তিনি যখন সিংহাসনে বসেন তারপর থেকে একটা রাজাও তাকে হারাতে পারেন, নো ওয়ান হ্যাড ডিফিটেড হিম। সেটার জন্য কি হয়, সমুদ্রগুপ্তকে একটা আখ্যা বা আরেকটা টাইটেল দিয়ে ভূষিত করা হয়, দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া, দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া। আমি এটার সাথে বলেছিলাম যে ইরানের নেপোলিয়নের নাম কি, নাদির শাহ। চন্দ্রগুপ্ত দুইয়ের সভায়, চন্দ্রগুপ্ত দুই ভারতে যখন শক আক্রমণ হয়, আমি বলেছিলাম ম্যাপের সাহায্যে, যখন ভারতে উত্তর দিক থেকে শকরা প্রবেশ করছিল, সেই সময় কি হয়, চন্দ্রগুপ্ত দুই তাদেরকে আটকে দেন, এবং এই তাদেরকে পরাজিত করার পর চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ড একটা উপাধি নেন যাকে বলা হয় বিক্রমাদিত্য। কি উপাধি? বিক্রমাদিত্য। এছাড়াও চন্দ্রগুপ্ত দুইয়ের সময় নবরত্ন ছিলেন। কে ছিলেন? নবরত্ন। এর মধ্যে প্রধান ছিলেন তিনজন, আর্যভট্ট, বরাহমিহির ও খর্পণক। কুমারগুপ্ত কি করেন, বিহারের যে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে, সে নালন্দা বিশ্ববিদ্যালয় তিনি স্থাপন করেন, যার মধ্যে পরবর্তীকালে মহাযান বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে, বা মহাযান যে বৌদ্ধরা মূলত দুই ভাগে ভাগ হয়ে যান, বলেছিলাম মূলত তিন ভাগ ছিল বেসিক্যালি, হিনযান, মহাযান আর বজ্রযান। তো এই কুমারগুপ্ত যে কি বলবো, ইউনিভার্সিটি, নালন্দা ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো যে প্রিশিয়াস ইউনিভার্সিটিজ এভার ইন দ্যাট কন্টেম্পোরারি টাইম ওয়াজ নালন্দা ইউনিভার্সিটি। সেই নালন্দা ইউনিভার্সিটিতে পরবর্তীকালে কি, ওটা একটা বৌদ্ধ বিহার ছিল, মূলত বৌদ্ধ ধর্মের শিক্ষা দীক্ষা, বিভিন্ন বুদ্ধিস্ট জিনিস সেখানে পরিমাণে কি বলবো আলোচনার বিষয়বস্তু ছিল। এবং বুদ্ধিজমের একটা খুব দারুণ কনসেপ্ট হচ্ছে যে লিভ ইন দ্য প্রেজেন্ট, লিভ ইন দ্য প্রেজেন্ট, একে কার্পে ডিয়াম থিওরিও বলা হয়। ঠিক আছে, একে বলা হয় কার্পে ডিয়াম থিওরি, মানে অনেকে বলেন কি যে লিভ ইন দ্য মুভমেন্ট, মানে তোমাকে এই মুভমেন্টেই বাঁচতে হবে, তার আফটার লাইফে বিশ্বাস করেন না। তো সেই ভালো করে জীবন কি করে পরিচালিত করতে হয় সে সমস্ত কিছু হিনযান, মহাযান, বজ্রযান এটা ডিসকাস করে, কিন্তু তাদের মানে পথ দিক নির্দেশকটা আলাদা। কুমারগুপ্তর যে নালন্দা ইউনিভার্সিটি, সেখানে ছড়িয়ে পড়েন মহাযান বৌদ্ধ ধর্ম, এবং এরপরে আসেন স্কন্দগুপ্ত, যিনি ভারতে হুন আক্রমণ প্রতিহত করেন, এবং এরা দুজনেই, চন্দ্রগুপ্ত সেকেন্ড এবং স্কন্দগুপ্ত, এই দুজনেই তারা একটা উপাধি কমন নেন, সেটা হচ্ছে কি বিক্রমাদিত্য। এতটুকু আমাদের আগের দিন হয়েছিল, অ্যান্ড দ্যাট ইজ এনাফ, দ্যাট ইজ রিয়েলি এনাফ ফর আওয়ার স্টাডিজ। ওকে, নাও we will proceed to the next dynasty which is going to be the Vardhana dynasty or the Pushyabhuti dynasty। ঠিক আছে, আমরা এই ব্যাপারে এবার দেখব। ঠিক আছে, লাস্টে আমি চার্ট বানিয়ে দিব যে কিরকম ভাবে সমস্ত কিছু হলো না হলো। ঠিক আছে, ওকে, তো লেটস স্টার্ট। কি? পুষ্যভূতি, পুষ্যভূতি, অনেকে বলে বর্ধন, কি বলে? বর্ধন। পুষ্যভূতি ডাইনাস্টির ফাউন্ডার হলেন আমাদের প্রভাকর বর্ধন। কি নাম? প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধনের তিনটা ছেলে, মানে দুটা ছেলে একটা মেয়ে। একটা হচ্ছে রাজ্যবর্ধন। কি নাম? রাজ্যবর্ধন। এটা হচ্ছে রাজশ্রী। আরেকটা হচ্ছেন হর্ষবর্ধন, তোমরা এর সাথে পরিচিত, হর্ষবর্ধন। সবচেয়ে বড় ছেলে ছিলেন রাজ্যবর্ধন, তারপরে তার দিদি বোন রাজশ্রী, এবং তারপরে হচ্ছে হর্ষবর্ধন। এবার রাজশ্রী যখন মানে তার বিয়ের বয়স হয়,
রাজশ্রীর বিবাহ হয় গ্রহবর্মণের সাথে। কি নাম? গ্রহবর্মণ। প্লাস করে দিলাম, গ্রহবর্মণ। গ্রহবর্মণ, গ্রহবর্মণের সাথে তার বিবাহ হয়। ঠিক আছে, কিন্তু এই বিয়েতে খুশি ছিলেন না দুজন। কে কে? আমি একটু ম্যাপটা আঁকি আগে। ঠিক আছে, এই জায়গাটা আমাদের মগধ, তখন মগধ আফগানিস্তান ছড়িয়ে গেছে, অলরেডি আমি বলেছিলাম। ঠিক আছে, এটা কি আমাদের মগধ, তৎকালীন কি মগধ। আর বাংলায় তখন শাসন করেন কে? গৌড়ের রাজা শশাঙ্ক। মালদার যে গৌড় আছে, গৌড়ের রাজা শশাঙ্ক, যার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, যেটা অ্যাকচুয়ালি আছে মুর্শিদাবাদে। কিন্তু প্রাথমিক দিকে ওই গৌড়ের আমাদের কি শশাঙ্কের রাজধানী ছিল কিন্তু গৌড়। এছাড়াও গৌড়ে আরেকজন খুব বিখ্যাত রাজা ছিলেন, তার নাম হচ্ছে রাজা গণেশ। তো সেটা পরের বিষয়, ওটা পরে আসবো আমরা। ওটা রুকনউদ্দিন বরবকশাহ আমলে, ওটা পরে আসছে, ওটা এখন আসার কোনো ব্যাপার নেই। তো এই সময় এই গৌড়, আমি ধরলাম এখানে পশ্চিমবঙ্গ, তো এই জায়গাটা গৌড়। এই জায়গাতে শাসন করতেন কে? আমাদের শশাঙ্ক। এবং এর সাথে আরেকটা তার বন্ধু ছিল, এর নাম হচ্ছে দেবগুপ্ত। কি নাম? দেবগুপ্ত। শশাঙ্ক আর এই দেবগুপ্ত কিন্তু রাজশ্রী আর গ্রহবর্মণের বিবাহতে খুশি ছিলেন না, কারণ এই দুজনের ইচ্ছা ছিল যে যদি এরা রাজশ্রীকে বিয়ে করতে পারে তাহলে কি হবে, এরা কি এই এত বড় মগধ সাম্রাজ্যের জামাই, ফলে এদের উপর এদের কাছে অনেক কিছু আসবে। প্রথমত অর্থ আসবে, কেন এত বড় সাম্রাজ্য। ঠিক আছে, এবার এর মধ্যে কি আসবে, আমাদের কি আসছে এখানে বলা যেতে পারে, টাকা আসবে। প্রথমত কি আসবে? টাকা। এরা কি চাইছে যে এটা রাজশ্রীর সাথে বিয়ে করবে, বিয়ে করে কি হবে, এত বড় মগধ সাম্রাজ্যের কি হয়ে যাবে, একটা মানে জামাই হতে পারে। ঠিক আছে, এটা মূলত চাইতো আমাদের দেবগুপ্ত। দেবগুপ্ত চাইতো কি, যে রাজশ্রীর সাথে বিয়ে করে কি করবে, গোটা মগধ সাম্রাজ্যকে, মগধ সাম্রাজ্যের সে জামাই হবে। এবার জামাই হওয়ার ফায়দা কি কি, এটা এখন গুনাচ্ছি। প্রথমত কি, এত বড় মগধ সাম্রাজ্য, তাই তো এখান থেকে কি পাবে? ফার্স্ট অফ অল পাবে নিরাপত্তা, কারণ মগধের সেনা অনেক, মগধ চাইলেই মেরে দিতে পারে। তো যদি এর সাথে বিয়ে হয়ে যায় তাহলে জামাইয়ের উপর তার কেউ আক্রমণ করবে না। তো সেজন্য কি হবে, একটা পাবে নিরাপত্তা, দুই পাবে কি অর্থ, কি পাবে টাকা, প্রচুর টাকা পাবে। তিন নাম্বার কি পাবে, হয়তো বিয়েতে তখন তো পণ্ডিত, হয়তো রাজশ্রীকে বিয়ে করার ফল বললো যে আমাকে তুমি এই জায়গাটা তুমি কেটে দিয়ে দাও, হতেই পারে, দ্যাট ইজ অলসো পসিবল। তো কি কি পেতে পারতো, সাম্রাজ্য। এছাড়াও আরেকটা পসিবিলিটি ছিল কি, যদি রাজ্যবর্ধন আর হর্ষবর্ধন মারা যায়, যদি রাজ্যবর্ধন আর হর্ষবর্ধন মারা যায় কোনো কালে, তাহলে কিন্তু এই দেবগুপ্তর যে সন্তান সন্ততি বা উত্তরাধিকার, যাদেরকে বলি উত্তরাধিকারী, তারাই কিন্তু গোটা মগধে রুল করবে, তাই তো। তো এখান থেকে কি আসলো, রাজ্য দখল। ঠিক আছে, বা উত্তরাধিকার, উত্তরাধিকার, উত্তরাধিকার। আরেকটা জিনিস হতে পারে কি কি, এখানে তো ওরা বসবাস করছে, এবার যদি বাইরে থেকে আক্রমণ হলো, তো সেই সময় কি যুদ্ধ, যুদ্ধে সহায়তা, যুদ্ধে সহায়তা করবে। এছাড়া অস্ত্র শস্ত্র, ঘোড়া গরু, যা যা লাগবে সবই কারণ সাপ্লাই করতো মগধ, কারণ এদের কি প্রচন্ড বড় সাম্রাজ্য। এবং সেই জন্য কি চাইতো, দেবগুপ্ত চাইতো রাজশ্রীকে বিয়ে করতে, কিন্তু রাজ্যবর্ধন আর হর্ষবর্ধন এতে সম্মতি দেননি। তারা দুজন কাকে পছন্দ করেন, গ্রহবর্মণকে, এবং গ্রহবর্মণকে কার সাথে বিয়ে করতে বাধ্য করেন, রাজশ্রীর সাথে।
ফলে রাজস্বী আর গ্রহবর্মণের বিবাহ হয় এবং দেবগুপ্ত তার বন্ধু শশাঙ্ককে সাথে নিয়ে গ্রহবর্মণকে মেরে ফেলেন। কাকে মেরে ফেলে? গ্রহবর্মণকে। 1 মিনিট। গ্রহবর্মণকে তারা কি করে? মেরে ফেলে। এবং গ্রহবর্মণ মেরে ফেলার ফলে রাজস্বী কি হয়ে যায়? বিধবা হয়ে যায়। এবং বাড়িতে একটা নওজওয়ান বোন বিধবা হয়ে বসে আছে, এটা কোনো ভাইয়েরই ভালো লাগবে না। তাই রাজ্যবর্ধন জানতে পারেন যে গ্রহবর্মণের হত্যার পিছনে রয়েছেন শশাঙ্ক আর দেবগুপ্ত। তো রাজ্যবর্ধন কি করেন? শশাঙ্ক আর দেবগুপ্তকে মারার সিদ্ধান্ত নেয়। শশাঙ্ক আর দেবগুপ্তকে কি করে? মারার সিদ্ধান্ত নেয়। এবং রাজ্যবর্ধন যেহেতু বড় ভাই ছিল, তা এ কি করে? এদেরকে অ্যাট্যাকও করে। এ কি করে? এদেরকে অ্যাট্যাক করে। কিন্তু এই দুজনের সাথে এবং দুজনের রাজ্যবর্ধন কি করে? খুব তাড়াহুড়োতে ফ্যাসলা নিয়েছিল বা তাড়াহুড়োতে ডিসিশন নিয়েছিল। ফলে ওর কি ডিসিশনে অনেক খামতি ছিল, অনেক কিছু প্ল্যান করেনি যেটা ওকে প্ল্যান করা উচিত ছিল। সেই কারণে রাজ্যবর্ধন শশাঙ্ক আর দেবগুপ্তর সামনে কিন্তু টিকতে পারেনি এবং দেবগুপ্ত শশাঙ্ক বুদ্ধি লাগিয়ে সেই সমস্ত কিছু জায়গা খুঁজে বার করে যেখানে রাজ্যবর্ধন দুর্বল। সেই কারণে সেই সমস্ত মানে কি বলবো, যে রাজ্যবর্ধন তো একটা মগধের সম্রাট, এই এত বড় সম্রাট ওকে আক্রমণ করছে, তাও এরা জিতে যাচ্ছে। হাউ ইজ ইট পসিবল? কি করে? কারণ এরা খুব ভালো করে আইডেন্টিফাই করেছিল যে হোয়াট আর দ্য প্রোজ অ্যান্ড হোয়াট আর দ্য কনস অফ রাজ্যবর্ধন। রাজ্যবর্ধনের কি কি দোষ, কি কি গুণ আছে এবং সেটাকে আমরা কি করে ইউটিলাইজ করে ওর বিরুদ্ধে লড়াই করতে পারি। ওর জন্য কোনো কিছু করার আগে খুব ভাবনা চিন্তা করে ডিসিশনটা নেওয়া উচিত। এবার আসি ইতিহাসে। রাজ্যবর্ধন কি করে? রাজ্যবর্ধন শশাঙ্ক আর দেবগুপ্তকে আক্রমণ করে। কিসের ঝোঁকে? মানসিক কি বলবো, খুব বেদনার একটা আর্তনাদ বলা যেতে পারে সেজন্য। কিন্তু দেবগুপ্ত আর শশাঙ্ক কিন্তু এতে আবার পার পেয়ে যায় এবং রাজ্যবর্ধনকে তারা মেরে ফেলে। তো দুটা উত্তরাধিকার শেষ, রাজ্যবর্ধনও শেষ, গ্রহবর্মণও শেষ। বাকি থাকলো এক ভাই এক বোন, রাজশ্রী আর হর্ষবর্ধন। হর্ষবর্ধন ওয়াজ দ্য ইয়াংগেস্ট চাইল্ড অফ প্রভাকর বর্ধন। ঠিক আছে, তো হর্ষবর্ধনের আগে সাম্রাজ্য কে পাবে? রাজ্যবর্ধন। কিন্তু রাজ্যবর্ধন তো এখন আর নেই। এবং রাজশ্রী কি? রাজশ্রী একটা মেয়ে। তো তখনকার দিনে মূলত এইটা কনসেপ্ট ছিল যে মেয়েরা দেশ চালাতে পারবে না। সেটার জন্য প্রভাকর বর্ধন কিন্তু প্রভাকর বর্ধন বলাটা ভুল, ঠিক আছে, সেই সময় সমাজই মেনে নিত না একটা মহিলা সম্রাটকে। প্রথম মহিলা সম্রাটের জায়গায় ক্রান্তি যিনি এনেছিলেন তাকে আমরা পড়বো দিল্লি সালতানাতে। তিনি ছিলেন হচ্ছে সুলতান রাজিয়া, সুলতানা রাজিয়া। কিন্তু যেহেতু সম্পূর্ণ ছেলের মতো তিনি আচরণ করতেন এবং মানে একটা ছেলের যা যা গুণাবলী দরকার সেই সমস্ত কিছু রাজিয়ার মধ্যে ছিল, তাই তাকে সুলতান রাজিয়া বলা হয়। তো সুলতান রাজিয়ার ব্যাপারে আমরা পরে পড়ব। এরপর কি হয়? যেহেতু রাজশ্রী মূলত একটা মেয়ে এবং বিধবা, সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়ে, আর দ্বিতীয় সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে বিধবা। তো রাজশ্রীকে দেশ শাসন করতে দেওয়া হয় না। কারণ কি? প্রথমত তো তখনকার দিনে নিয়ম ছিল না, দ্বিতীয় কথা সমাজ মানবে না, আর তৃতীয় কথা রাজ্যবর্ধনও দেয়নি উত্তরাধিকারে, এমন কিছু তিনি বলেননি। তো ডাইরেক্ট এবার কার কাছে চলে আসে? গ্রহবর্মণের হবার চান্স ছিল, কিন্তু গ্রহবর্মণ আগেই চলে গেছে, মারা গেছে। রাজ্যবর্ধন কি? আগে হবার চান্স ছিল, কিন্তু রাজ্যবর্ধন কি তাড়াহুড়াতে ভুল সিদ্ধান্ত নিল এবং মারা গেল। এবং হর্ষবর্ধন রাজা হন এবং হর্ষবর্ধন অত্যন্ত যোগ্য শাসক ছিলেন। হর্ষবর্ধন অত্যন্ত যোগ্য শাসক ছিলেন এবং এই হর্ষবর্ধন মূলত কি করেন? ও ভাবেন যে রাজশ্রীর যে আজকে আমার বোনের যে অবস্থা, এর পিছনে একমাত্র দায়ীকে শশাঙ্ক আর দেবগুপ্ত। এই দুজনকে আমি ছাড়বো না, একদম কুট্টা মারবো একদম। তো কি করার জন্য হর্ষবর্ধন শশাঙ্ক আর দেবগুপ্তকে আক্রমণ করেন। কিন্তু ঘটনাচক্রে শশাঙ্ক পলাতক হয় এবং দেবগুপ্ত মারা যায়। দেবগুপ্ত কি করে? মারা যায় এবং শশাঙ্ক পলাতক হয়ে যান। এবং হর্ষবর্ধন এটার পর রাজশ্রীকে সাথে নিয়েই, তার বিধবা বোনকে সাথে নিয়েই তিনি একসাথে মগধ চালাতেন।
ঠিক আছে, তিনি মগধ শাসন করতেন। কিন্তু এই হর্ষবর্ধনের একজন সভাকবি ছিলেন, এটা গেল মেন। এবার হর্ষবর্ধনের একজন সভাকবি ছিলেন, তার নাম হচ্ছে গিয়ে বাণভট্ট। কি নাম? বাণভট্ট। বাণভট্টের রচিত হর্ষচরিত এক ধরনের কাব্য। হর্ষচরিত কার লেখা? বাণভট্টের। এখানে হর্ষচরিতকে আমি প্রথমেই পড়ছি, হর্ষ মানে হর্ষবর্ধনকে ইন্ডিকেট করছে। হর্ষচরিত যেমন রামচরিত মানস হয় কিনা, সেরকম হর্ষচরিত। হর্ষচরিত মানে রাজা হর্ষবর্ধন তার জীবনে কি কি এন্টায়ার ইভেন্টের সাক্ষী ছিলেন, কি কি সেটাতে তিনি প্রত্যক্ষ ভূমিকা পালন করেন, পরোক্ষ ভূমিকা পালন করেন, কি কি করেছিলেন, তার জীবনের যত কৃতিত্ব সমস্ত কিছুর বিবরণ কিসে তিনি দিয়ে রেখেছেন? বাণভট্ট তার হর্ষচরিতে দিয়ে গেছেন। ঠিক আছে, এবার হর্ষবর্ধন যখন রাজা হলেন বা সম্রাট হলেন, এখন এটা একটু মুছছি, হ্যাঁ, আমি আগে ম্যাপটা এঁকে নিই। এই সময় এখানে কি আমাদের একটা নর্মদা তীর আছে, তাই তো? নর্মদা নদী, এটা কি? নর্মদা, আমি এন লিখলাম, এটা নর্মদা নদী। এবং বিহার থেকে আফগানিস্তান, এই উপরে কি আমাদের পাহাড় পর্বত, তাই কি না? তো ওখান থেকে তো আসার চান্স খুব কম কোনো আক্রমণ, কিন্তু ওখান থেকে হুনরা কোনখান থেকে আক্রমণ করছে? সময় আফগানিস্তান পাকিস্তানের সাইডটা দিয়ে বলেছিলাম এটা আমি। তো এটা আমি ধরে নিলাম এটা পাকিস্তান, এই জায়গাটা আফগানিস্তান, এটা পাকিস্তান, আর এখানে মগধ, আর এখানে আমাদের কি বেঙ্গল। এইখানে এইটা হচ্ছে মগধ আমাদের, এটা কি? মগধ, এই গোটাটা মগধ। ঠিক আছে, এই গোটাটা কি আমাদের মগধ। হর্ষবর্ধনের রাজধানী ছিল হচ্ছে পুরুষপুর। কি নাম? পুরুষপুর বা পুরুষপুর ছিল, এবং ছিল কি আরেকটা ছিল কৌনজ। কৌনজ কি ছিল? একটা পুরুষপুর আর দুটার নাম্বার কৌনজ। এটা 1 নম্বর রাজধানী আর একটা 2 নম্বর রাজধানী। এর মধ্যে থেকে সবচেয়ে ইম্প্যাক্টফুল ছিল হচ্ছে আমাদের কৌনজ। কৌনজটা এখানে ইম্প্যাক্টফুল ছিল, কি আমাদের কৌনজ। ঠিক আছে, এবার যখন হর্ষবর্ধনের শাসনকাল চলছে, সেই সময় হর্ষবর্ধন ভাবছেন যে আমার তো উত্তর ভারতে এত কিছু আছে, আর ভারতের উত্তরে কি আছে? হিমালয় পর্বত। এবং হিমালয় পর্বত তখনকার দিনে, এখনকার দিনে যেমন খুব সহজেই চলে যায়, সহজ বলা যায় না এখনো, কিন্তু তখনকার দিনে তো আরো বেশি দুর্গম ছিল। কোনো যন্ত্রপাতি নাই, কিছু নাই, সৈন্যরা এইভাবে করে দাঁড়িয়ে আছে, হবে কিছু? হবে না। তো এখানে কি, তো যেহেতু উত্তরে তিনি অলরেডি সমস্ত কিছু দখল করে ফেলেছেন, এবং এই সাইডে আফগানিস্তান অবধি, কটক থেকে অটক অবধি সে চলে গেছেন, সেটার জন্য এবার তিনি ভাবেন যে গোটা ভারতবর্ষকে নিজের অধীনে আনবেন। সেটার জন্য তিনি কি করেন? তিনি ভাবেন যে আমি এবার দক্ষিণ ভারত অভিযান করব। কি ভারত? দক্ষিণ ভারত অভিযান। দক্ষিণ ভারত অভিযান। এবং তিনি দক্ষিণ ভারত অভিযান অ্যাকচুয়ালি করেন। এই সময় দক্ষিণ ভারতে রাজত্ব ছিল একটা খুব শক্তিশালী বংশের। এটা কি? এটা আমাদের কি বর্ধন ডাইনাস্টি। এটা কি? বর্ধন। আর এই সময় দক্ষিণ ভারতের এই অংশতে বসবাস করত চালুক্যরা। কি নাম? চালুক্য। এই সময় আমাদের দক্ষিণ ভারতে বসবাস করতেন কারা? চালুক্যরা। এবং এই নর্মদা নদীর এপারেই, অর্থাৎ এটা নর্মদা নদী, এই যেই এটা পার করবেন অমনি কার রাজ্য? চালুক্য বংশ। এখানে চালুক্য বংশ ছিল অত্যন্ত প্রতাপী একজন শাসক, মানে প্রতাপী সাম্রাজ্য, চালুক্য বংশ। এই চালুক্য বংশের তৎকালীন সিংহাসনে বসেছিলেন সব থেকে শ্রেষ্ঠতম রাজা পুলকেশিন দ্য সেকেন্ড। পুলকেশিন দ্বিতীয়। পুলকেশিন দ্বিতীয়, এটা খুব প্রশ্নে আসে। পুলকেশিন দ্বিতীয়র সভাকবির নাম ছিল বা কোর্ট পোয়েটের নাম ছিল রবি কীর্তি। কি নাম? রবি কীর্তি। এই রবি কীর্তি বেটা এমন ছিল, সব কিছুতে ইনসিস্ট করতে, কাকে? পুলকেশিন। জানো, মারো না,
মারেন স্যার, মারেন, হেভি হবে। মার না, মার, মাইরে দেখ, তুই মার একবার, কুঁচ দে একে, দেখ ওদিকে একদম মেরেই ফেলে দে। একটা কেন মারেন, আরো 4টা মারেন, ধর কাউকে একটা মেরেছে, আরো 4টা মারো, কি হবে, মারো মারো, মারুন না, কি করবে আপনি, এত বড় সম্রাট, আপনি তোকে 4টা থাপ্পড় না মারতে পারেন, আপনি কি? রবি কীর্তি কি করতো, বারবার ইনসিস্ট করতো, ওকে বারবার ঠেলতো যে না করতে হবে, মারতে হবে, মারতে হবে, মারতে হবে। তো এটার চাল, এটা কি ছিল রবি কীর্তির, এটা আমাদের স্বভাব দোষ। পুলকেশিন দ্বিতীয় কি চালুক্যর সিংহাসনে বসে। তার আগে একটু বলি চালুক্য বংশের ব্যাপারে। চালুক্য বংশ ছিল দক্ষিণ ভারতের অন্যতম বংশগুলির মধ্যে একটা। চালুক্য বংশের 3বার উত্থান হয়। কতবার উত্থান হয়? 3বার। চোলের যেমন উত্থান হয় 2বার, সেরকম চালুক্য বংশের হয় 3বার। 3বার কি হয়? উত্থান। এবং 3বার নাম আলাদা আলাদা পড়ে, ঠিক আছে? এদের রাজধানী অনুযায়ী নাম হতো। প্রথম এটা 3বার কি নাম হতো, এরা কিসের উপর ভিত্তি করে? রাজধানী। একটা হচ্ছে চালুক্য বাতাপি, কি নাম? বাতাপি বা বাদামি, কি নাম? বাদামি, ঠিক আছে। চালুক্য কল্যাণী, কলকাতার কল্যাণী না, হ্যাঁ, এটা দক্ষিণ ভারতে একটা জায়গা আছে কল্যাণী বা কল্যাণী। আর চালুক্য বেঙ্গি, চালুক্য বেঙ্গি। চালুক্য বাতাপি, চালুক্য কল্যাণী, চালুক্য বেঙ্গি। এর পরের দিন আমি চালুক্য বংশ নিয়ে একটা স্পেসিফিক এটা রিলেটেড বানিয়ে দেব। এবং চালুক্য বংশ মূলত এখানে শাসন করত সেই সময়। এই সময় এখানে কার রাজত্ব ছিল? চালুক্য বাতাপি। চালুক্য বাতাপির এখানে সাম্রাজ্য ছিল। চালুক্য বাতাপির তৎকালীন সিংহাসনের শ্রেষ্ঠ রাজা ছিলেন পুলকেশিন দ্বিতীয়। এবং দক্ষিণ ভারত এবং যখন উত্তর ভারত থেকে হর্ষবর্ধন ভাবেন যে আমি দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তার করব, তিনি তখন দক্ষিণ ভারত অভিযান করেন এবং এই নর্মদা নদীর তীরে তিনি আসেন দক্ষিণ ভারত অভিযান করার জন্য। কারণ দক্ষিণ ভারতে এই একমাত্রই পথ ছিল কি, মানে সুষ্ঠু সবল পথ ছিল এই নর্মদা নদী পার করেই আসা। আদারওয়াইজ এদেরকে এখানে মানে তৎকালীন প্রাকৃতিক পরিবেশ অতটা ভালো ছিল না, ভূপ্রকৃতি অতটা ভালো ছিল না, সেটা এদিক থেকে আসতে একটু প্রবলেম তাদেরকে সাফার করতে হতো। এবং এখানে অন্যান্য ছোট ছোট রাজারাও ছিল, ফলে তারা কি করতো যে সবার সাথে যুদ্ধ করা তো সম্ভব না, কিছু কিছুর সাথে তাল মিলিয়ে চলতে হবে, সেটার জন্য কি করতো ওদেরকে তারা বেশি ডিস্টার্ব করতো না। কিন্তু যখন দেখলো চালুক্য একটা বড় জায়গা নিয়ে দখল করে আছে, কারণ একটা জিনিস ব্যাপার আছে, ছোট বংশের সাথে বা যারা ছোট আয়তন নিয়ে আছে কিনা তাদের সাথে যুদ্ধ করতে গেলে কিন্তু অর্থ ব্যয় হয়, সময় ব্যয় হয়, আর অনেক সৈনিক মারাও যায়, আর পায় এতটুকু অংশ। ফলে কি করতে এরা অ্যাভয়েড করতো ছোট ছোট জায়গা। ফলে তারা কি করে যে আমাদের এখানে এটা সহজ পড়বে, আমরা নর্মদা নদী পাড়িয়ে যাই। এবং নর্মদা নদী পাড়িয়ে যখন তিনি আসবেন তখন নর্মদা নদীর তীরে দাঁড়িয়ে আছে পুলকেশিন দ্বিতীয়। ও একদম রাজার মতো, তুই আই কেবল, তোকে মাইরে না ফাইলে জি আমার নাম পুলকেশিন দ্বিতীয় না, তুই আয়। আর ওখান থেকে রবি কীর্তি বলছে স্যার চলে আসছে, স্যার চলে আসছে, কানে কানে বলছে স্যার চলে আসছে, স্যার মারেন, স্যার মারেন, মারেন, বলেন কামান ছুটতে, মারেন, মারেন, এখান থেকে মারেন। এবার তো হয়ে গেল কেলোর কীর্তি, এখানে দাঁড়িয়ে আছেন পুলকেশিন দ্বিতীয় এবং ওখান থেকে হর্ষবর্ধন আসছেন কি নিজের সেনাবাহিনী নিয়ে, একদম আমি আজকে দক্ষিণ ভারত জয় করব। এবং দক্ষিণ ভারত জয় করা খুব একটা কিন্তু ইজি ব্যাপার না। দক্ষিণ ভারত কিন্তু ভূপ্রকৃতিক দিক থেকে অনেকটা চ্যালেঞ্জিং, সেটার জন্য কিন্তু দক্ষিণ ভারতে সহজে কোনো বংশ অতটা টিকতে পারে না, ঠিক আছে? সহজে কোনো বংশ কিন্তু অতটা টিকতে পারে না। এবার এই সময় মূলত এখানে কে দাঁড়িয়ে আছেন? মূলত আমাদের পুলকেশিন দ্বিতীয়, এবং ওখান থেকে আসছেন কি আমাদের হর্ষবর্ধন। এবং এই দুজনের মুখোমুখি যুদ্ধ হয় নর্মদা নদীর তীরে। কোথায় হয়? নর্মদা নদীর তীরে। এবং এই নর্মদা নদীর তীরে টানা যুদ্ধ হয়, বিভৎস যুদ্ধ হয়, এবং তাতে কে মারা যান? আমাদের হর্ষবর্ধন মারা যান।
আমাদের কি হন, হর্ষবর্ধন মারা যান। এবং হর্ষবর্ধন মারা যান এবং এখানে বিজয় লাভ করেন কে, পুলকেশীন দ্বিতীয়। পুলকেশীন দ্বিতীয় এখানে জয়লাভ করেন এবং হর্ষবর্ধন আমাদের মারা যান। এবং হর্ষবর্ধনের পর কিন্তু এখানকার অর্থাৎ উত্তর ভারতে মূলত কোনো যোগ্য শাসক আসেনি, হয়তো 5-7 বছর, হ্যাঁ এই একটা কাজ করছে, ও একটা কাজ করছে, ও একটা কাজ করছে, ও একটা কাজ করছে, 3-4 পুরুষ ধরে সাম্রাজ্যে শুধু সিংহাসনেই বসছে, কোনো কাজের কাজ হচ্ছে না, সব শাসক অপদার্থ। সেটার জন্য কি হলো, এই যে যে এত গ্লোরিয়াস একটা হিস্ট্রি ছিল কার, এই মগধের, সেই মগধের কিন্তু গ্লোরি এবার ডাউনফল হওয়া শুরু করে দিয়েছে। অলরেডি ডাউনফল চলে এসছে আফটার দ্য ডেথ অফ হর্ষবর্ধন। হর্ষবর্ধন মূলত শিবের উপাসক ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি বুদ্ধিস্ট হয়ে যান। পরবর্তীকালে তিনি বুদ্ধিস্ট হয়ে যান বা বুদ্ধিজমের দ্বারা খুব বেশি একটু ইনফ্লুয়েন্স হন। যদিও হর্ষবর্ধন যখন মারা যান, হর্ষবর্ধনের সময়কালে ভারতে একজন চীনা পর্যটক আসেন, যার নাম হচ্ছেন হিউয়েন সাং। এটা খুব আসে যে হিউয়েন সাং কার সময়ে, কোন রাজার রাজত্বকালে ভারতে এসেছিলেন, ইনি চীন দেশের একজন পর্যটক ছিলেন এবং তিনি হর্ষবর্ধনের সময়কালে উত্তর ভারতে তথা মগধে আসেন ভ্রমণ করার তাগিদে। এবং হিউয়েন সাং এর পরে কিন্তু চালুক্যতেও যান, ঠিক আছে। এবং এই সময় যখন চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা পুলকেশীন দ্বিতীয় হর্ষবর্ধনকে হত্যা করলো, তারপর কিন্তু এই হর্ষবর্ধনের যে মেইন সাম্রাজ্যের যে মেইন কেন্দ্রবিন্দু অর্থাৎ কৌনজ, এটাতে ঘিরে কিন্তু অস্থিরতা দেখা গেল। অস্থিরতা কি, যে হর্ষবর্ধনের পর কিন্তু আর কোনো যোগ্য শাসক আসেনি যে দেশটাকে, এত বড় একটা ডাইনামিক দেশকে স্টেবল করে রাখতে পারবে। ফলে কি হতো, শাসক আসছে যাচ্ছে, শাসক আসছে যাচ্ছে। আমি ধরলাম একটা শাসক 5-6 জন শাসক 2-3 বছর করে করছে, 2-3 করে যদি হয় কত হবে, ম্যাক্সিমাম 15 ইয়ার্স, ম্যাক্সিমাম 15 ইয়ার্স। এই 15 বছরে এরা দেখছে, যারা বাইরে থেকে আসার তারা দেখছে এই সময় যে এরা কিন্তু খেয়াল রাখছে যে কখন অযোগ্য শাসক আসবে, এবং এরা একটু অ্যানালাইসিস করছে যে হর্ষবর্ধনের পর যে ওর ছেলে পুরোপুরি অপদার্থ সেটা তো হবে না, কারণ বাবার কিছু একটা গুণ তো থাকবে। তো ওরা অপেক্ষা করছে যে কখন আসবে। এইভাবে করতে করতে 15-20 বছর কেটে গেল। মগধের সেই গ্লোরিয়াস হিস্ট্রি এখন প্রায় অবদমিত, প্রায় আর নেই, প্রায় শেষ। এই সময় হর্ষবর্ধনের যে সব থেকে গুরুত্বপূর্ণ রাজধানী কৌনজ বা কান্নজ, সেটাকে নিয়ে শুরু হলো চঞ্চলতা। এই সময় চালুক্য বংশের এই 15 বছরে হয়ে গেছে পতন। চালুক্য বংশের কি হয়ে গেছে, পতন। এবং সেম জায়গাতে চলে এসছেন আমাদের রাষ্ট্রকূট। কে এসছে, রাষ্ট্রকূটরা চলে এসছে। এবং এই সময় গুজরাটে অর্থাৎ এই অঞ্চলে বসবাস করত প্রতিহার। কি নাম, প্রতিহার। এবং বাংলা রেসিডেন্সিতে অর্থাৎ এই জায়গাটাতে বসবাস করত পাল বংশ। এবার এরা তিনজনেই ভালো মতো দেখলো যে হর্ষবর্ধনের যে রাজধানী কৌনজ, এটা কিন্তু প্রায় সিংহাসন শূন্য অবস্থা। কারণ কি, এখানে সেরকম গুরুত্বপূর্ণ আর কোনো রাজাই নাই। ফলে কি করলো, প্রতিহার বংশ থেকে এবার সবাই মিলে ভাবলো যে হর্ষবর্ধনের রাজধানী যে কন্নজ আছে, এটাকে কিন্তু দখল করতে হবে। ফলে এখান থেকে গেল রাষ্ট্রকূট, এখান থেকে আসলো প্রতিহার, আর এখান থেকে আসলো পাল বংশ। এখান থেকে কে আসলো, পাল বংশ। এবং এদের মধ্যে শুরু হলো ত্রিপক্ষীয় সংগ্রাম। এদের মধ্যে কি শুরু হলো, ত্রিপক্ষীয় সংগ্রাম। এই ত্রিপক্ষীয় সংগ্রামটা কি, এটা আজকের ভিডিওতে আর আমরা ডিসকাস করব না। ত্রিপক্ষীয় সংগ্রামটা কি, কেন হলো, কে জিতলো, কি করেই বা হলো, সমস্ত কিছু ডেসক্রিপটিভ টাইপ অ্যান্সার এবং একটা ওভারভিউ অফ লেকচার খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের চ্যানেলে। তো চোখ রাখো এবং একটু নিজেরও আইকিউ খেলাও যে কেন এইটাকে নিয়ে কি হলো, ত্রিপক্ষীয় সংগ্রামে কি হলো, কি হতে পারতো, কি হয়েছে।
অ্যাবাউট ইট। কিন্তু একটা জিনিস যেটা না বললে অসম্পূর্ণ থেকে যায়, এই সময় ছিল এখানে পল্লবদের রাজ। আমি বলেছিলাম যে আইএসপি কে তো পল্লব আসবে, এখানে ছিল পল্লবদের রাজ। কি ছিল? পাল্লাবা। এই পল্লবের দুজন রাজা ছিল, একজন ছিল মহেন্দ্র বর্মন, আর একটা হচ্ছে নৃসিংহদেব বর্মন, মানে মহেন্দ্র বর্মনের ছেলে নৃসিংহ দেব বর্মন। আর সেই সময় কি রাষ্ট্রকূটের জায়গায় কে ছিল? আগে বললাম রাষ্ট্রকূটের জায়গায় কে ছিল? চালুক্য বাতাপি। পুলকেশিন দ্বিতীয় চেয়েছিল দক্ষিণ ভারতে তার সাম্রাজ্য আরো বিস্তার করতে, দক্ষিণ ভারতে এক্সপ্যান্ড করতে। ফলে তিনি কি করেন? পল্লব আক্রমণ করে। কারণ দক্ষিণ ভারতে এই জায়গাটার মধ্যে সব থেকে বেশি কি ছিল? পল্লবদের। এই পল্লবদের এখান থেকে কেন? কারণ এখান থেকে শ্রীলঙ্কাটা খুব কাছে, ফলে বাণিজ্যের সুবিধা, অনেক কিছু। তারপর কি বলবো, তখন তার ইন্টারন্যাশনাল রিলেশনস বলে কিছু ছিল না, বাণিজ্যের সুবিধা হতো, রপ্তানি আমদানি, তারপর কি করলো, বিভিন্ন বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা এই সমস্ত কিছু কিন্তু ব্যাপার ছিল। ফলে কি করলো, রাষ্ট্রকূট বংশ এক্সপ্যান্ড যখন করতে চাইলো, প্রথমে আক্রমণ করলো পল্লবকে, এবং সেই সময় আক্রমণ করেইছিলেন পুলকেশিন দ্বিতীয়। এই পুলকেশিন দ্বিতীয় যখন পল্লব বংশকে আক্রমণ করে, পল্লব বংশের সিংহাসনে তখন মহেন্দ্র বর্মন, এবং এদের রাজধানী ছিল কাঁচি বা যাকে আমরা কোচিন বলি, কাঁচি। রাজধানী কি ছিল? কাঁচি। রাজধানী কি? কাঁচি। সিজার্স হয় না, ক্যাচি, ওরকম কাঁচি। তো পল্লব এই সময় সিংহাসনে কে? মহেন্দ্র বর্মন। এবং পুলকেশিন দ্বিতীয় আগেই বলেছিলাম কি যোগ্য শাসক। মহেন্দ্র বর্মনকে এমন পিটালো, রে বাপরে, জুতা মেরে গরুধান। ওকে তো এমন মারলো কিছু বলার নাই। এবং তার সিংহাসন, তার মুকুট পায়, ওর কি বলবো, যে মহেন্দ্র বর্মনের মুকুট ও ফুটবলের মতো খেলতে খেলতে নিয়ে এসেছিল কোথায়? নিজের সাম্রাজ্যে। ফলে মহেন্দ্র বর্মন খুব তার সম্মানে লাগে, এবং মহেন্দ্র বর্মন প্রায় আশা ছেড়ে দেয়। এবং ওই যে সাদমা যাকে বলা হয়, দিল জুড়ে বিনা হি টুট গয়া, ওই রকম মহেন্দ্র বর্মনও কি হয়, ওই আত্মগ্লানিতেই তিনি স্বয়ং মৃত্যুশয্যায় শয়িত হয়ে যান, এবং সেই মৃত্যুশয্যায় তিনি পরলোক গমন করেন। এবং তারপর তার ছেলে আসেন নৃসিংহদেব বর্মন। যেমন নাম তেমন কাম। ভগবান বিষ্ণুর যেমন অবতার ছিল নৃসিংহ, সেরকম মহেন্দ্র বর্মনের ছেলেও ছিল নৃসিংহদেব, একদম নরসিংহের মতোই খুঁখার। সেই সময় পুলকেশিন দ্বিতীয় আর নেই, পুলকেশিন দ্বিতীয় এবার মারা গেছে। এবার এ কি করেছিল, পুলকেশিন দ্বিতীয় যখন মহেন্দ্র বর্মনকে মেরেছিল, তার রাজধানী দখল করেছিল, তখন পুলকেশিন দ্বিতীয় একটা উপাধি নিয়েছিল। সেই উপাধিটার নাম হচ্ছে কাঁচিকোণ্ড। কি নাম? কাঁচিকোণ্ড। আরেকবার, কাঁচিকোণ্ড। এবং এরপরে যখন নৃসিংহদেব বর্মন শাসন হয়, তখন কি আসে, পুলকেশিন দ্বিতীয়র ছেলে বসেন এই চালুক্য বংশের, এখানে রাষ্ট্রকূটের চালুক্য করে দিয়ে, এটা বসে চালুক্য বাতাপি বা বাদামীর সিংহাসনে। এই সময় নৃসিংহদেব বর্মন আক্রমণ করেন কোথায়? যে এবার বাবার বদলা নিব, এবার মালগোলাকে পিটাবো হেভি ভাবে। এইভাবে করে কাকে আক্রমণ করলো? চালুক্যকে। এবং চালুক্যকে যখন আক্রমণ করলো, সেই সময় পুলকেশিন দ্বিতীয় নেই, মারা গেছেন, এবং তার বদলে সিংহাসনে বসেছেন তার ছেলে। কে? তার ছেলে বসেছেন। এবং নৃসিংহদেব বর্মন এমন পিটালো, এদের যে মানে রাজধানীর নাম ছিল বাতাপি, এই বাতাপি গোটা লুট করে নিয়ে গেল, এবং তাতেও মন শান্তি হলো না। প্রথমবার আসলে এমন মারলো, মানে কি বলবো, ওর নাম শুনেই হয়তো প্যান্ট ভিজে যাবার অবস্থা, এমন অবস্থা। তো এবার এত মারলো, আর বাতাপি লুণ্ঠন করে নিয়ে যাওয়া হলো। এবং নৃসিংহদেব বর্মন তার পিতার অপমানের বদলে নিজে একটা উপাধি ধারণ করলেন, যার নাম ছিল বাতাপি কোণ্ড। কি নাম ছিল? বাতাপি কোণ্ড। এবং তিনি একবার না বারবার চালুক্যদেরকে আক্রমণ করেন, এবং নৃসিংহদেব বর্মনই ছিলেন সেই প্রধান, কি বলবো, পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ কেন, ওটা পরে বলছি। পরোক্ষ কারণ, যার কারণে চালুক্য বাতাপি বংশের পতন ঘটে। তো এই ছিল আজকের মেন ভিডিও। পরের দিন আমাদের আলোচনার বিষয় হবে যে ত্রিপক্ষীয় সংগ্রাম কি, এর ফলাফল কি, কি হয়েছিল, ঘটনাটা আগে কেনই বা হলো, কি হতে পারতো, কি হয়েছিল এক্স্যাক্টলি, সমস্ত কিছু কেনই বা অস্থিরতার সৃষ্টি হলো,
সব কিছু নিয়ে একটা বিস্তীর্ণ আলোচনা, একটা ওভারভিউ অফ কনসেপ্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। অ্যান্ড যদি তোমরা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করো এরকম মিনিংফুল কন্টেন্টস আরও পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য আইকিউ বুস্টার to make your IQ more sharp. And till then, goodbye and see you all of you in the next video. Thanks for watching.